বাড়ানোর উপায় হচ্ছে তার প্রস্রাবের পরিমাণটা কমিয়ে দিতে হবে। তার প্রস্রাবের পরিমাণটা যদি কমিয়ে দেওয়া হয় তাহলে তার রক্তের আয়তন বেড়ে যাবে, চাপও বেড়ে যাবে। এখন প্রস্রাব কমানো বাড়ানো কিভাবে সম্ভব? প্রস্রাব কমানো বাড়ানো সম্ভব দুইটা উপায়ে। একটা হচ্ছে এডিএইচ এর মাধ্যমে। এডিএইচটা কি? এটা একটা হরমোন, মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি থেকে উৎপন্ন হয়। সে কিভাবে কাজ করে? যদি কোনো ব্যক্তির রক্তের মধ্যে পানি বেড়ে যায়, মানে বাইরে থেকে পানি খাইলে রক্তের আয়তন বেড়ে যায়, রক্তের আয়তন বেশি যদি হয় তাহলে ওই ব্যক্তির মস্তিষ্ক থেকে এডিএইচ উৎপাদন বাড়ে না কমে? বলো। রক্তের আয়তন বেশি হলে এডিএইচ উৎপাদন কমে না বাড়ে? বাড়ে স্যার। কে বললো বাড়ে? কমে স্যার। কমে। যেখানে লিখছি দেখো না, আগের দিন লিখি নাই, এটা লিখি নাই নাকি? রক্তের আয়তন বেশি হলে এডিএইচ কমে যায়, এটা আগের দিন লিখছি না লিখি নাই? হ্যাঁ, রক্তের আয়তন বেশি তাহলে এডিএইচ কম। এডিএইচ কম হলে প্রস্রাব বেশি না কম? বেশি স্যার। হ্যাঁ, বেশি। এটা হচ্ছে একটা মেকানিজম। এটা হচ্ছে কখন? যদি কারো রক্তের মধ্যে আয়তন বেড়ে যায়, মানে কারো রক্তের চাপ যদি বেশি বেড়ে যায়, তখন এই প্রক্রিয়ার মাধ্যমে প্রস্রাব করে করে পানি দেহ থেকে অপসারণ করে তার রক্তের চাপটাকে রিডিউস করতে হবে। কিন্তু আমরা তো এখন আলোচনা করতেছি যে একজন ব্যক্তির রক্তের চাপ এমনিতেই কম আছে, এখন আমি তার রক্তের চাপটাকে বাড়াতে চাই, রক্তের চাপ বৃদ্ধি করতে চাই। সেটা কিভাবে করব? সেটা হচ্ছে এটার উল্টা পদ্ধতি করব। সেটা হচ্ছে ওই ব্যক্তির এডিএইচ এর পরিমাণ কমিয়ে দেব, ওই ব্যক্তির মস্তিষ্ক থেকে এডিএইচ উৎপাদন বাড়িয়ে দেব। সরি, এডিএইচ এর পরিমাণ যদি বেড়ে যায়, মস্তিষ্ক যখন টের পায় যে এই ব্যক্তির রক্তের চাপটা কমানো যাবে না, তার রক্তের চাপটাকে স্বাভাবিক অবস্থায় রাখতে হবে, মানে এমনিতেই কম আছে, এখন বাড়াতে হবে, তাহলে কি হবে? এখানে এডিএইচ তো কম হলে প্রস্রাব বেড়ে যায়, এখন এডিএইচটাকে বাড়াতে হবে। এডিএইচ বাড়াতে গেলে প্রস্রাবটা কমে যাবে। প্রস্রাব যদি কম হয় তাহলে তো ওই ব্যক্তির দেহ থেকে পানি বের হতে পারবে না, পানি দেহের মধ্যে আটকা পড়ে যাবে। প্রস্রাব কম হলেই তো রক্তের আয়তন বৃদ্ধি পাবে, রক্তের আয়তন বৃদ্ধি পাবে। আর রক্তের আয়তন যদি বৃদ্ধি পায় তাহলে তার রক্তের চাপও বৃদ্ধি পাবে। এই মেকানিজম ফলো করতে হবে। যদি কোনো ব্যক্তির রক্তের চাপ স্বাভাবিকের চেয়ে কমে যায়, সেই রক্তের চাপটাকে যদি আমরা বৃদ্ধি করতে চাই তাহলে এই মেকানিজম ফলো করতে হবে। আর যদি কারো রক্তের চাপ স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে গেছে, সেটাকে আমি কমাতে চাই, তাহলে এই মেকানিজম ফলো করতে হবে। আবার বোঝো, কারো একজনের রক্তের চাপ খুব কমে গেছে, এখন সেই রক্তের চাপটাকে আমি যদি বাড়াতে চাই তাহলে তার প্রস্রাব কমাইতে হবে। প্রস্রাব কমাইলেই রক্তের আয়তন বেড়ে যাবে, আর আয়তন বেড়ে গেলে চাপও বেড়ে যাবে। প্রস্রাব কমানোর সিস্টেম কি? এডিএইচ উৎপাদনটাকে বাড়িয়ে দিতে হবে। এডিএইচ উৎপাদন বেড়ে গেলেই প্রস্রাব কমে যাবে, প্রস্রাব কমে গেলেই রক্তের আয়তন বেড়ে যাবে, রক্তের আয়তন বেড়ে গেলেই রক্তের চাপ বেড়ে যাবে। এটা করতে হবে আমাকে কখন? যখন কারো রক্তের চাপ আমার বাড়ানোর প্রয়োজন আছে, তখন। যে তার নর্মাল চাপ অনেক কমে গেছে, এখন তাকে বাড়াইতে হলে বাঁচবে, না হলে বাঁচবে না, তখন এই মেকানিজম। আর যদি এমন হয় যে না, কারো রক্তের চাপ অনেক বেশি বেড়ে গেছে, তখন আমাকে কি করতে হবে? তার আয়তন কমাইতে হবে, রক্তের আয়তনটাকে কমাইতে হবে, তাহলে চাপ কমে যাবে। তাহলে সেই রক্তের আয়তন বা চাপ কিভাবে কমাবো? আমি এডিএইচ উৎপাদনটা বাড়িয়ে দেবো, কমিয়ে দেবো। এডিএইচ উৎপাদন যদি আমি কমিয়ে দেই তাহলে প্রস্রাব বেশি হবে, প্রস্রাব বেশি হলে রক্তের আয়তন হ্রাস, রক্তের আয়তন হ্রাস পাবে। রক্তের আয়তন হ্রাস পেলে চাপও হ্রাস পাবে। যত আয়তন হ্রাস তত চাপ হ্রাস। এই কথাগুলো গত ক্লাসে বলা হয়ে গেছে। কিন্তু আরেকটা কৌশল আছে, প্রস্রাবের পরিমাণ কমানো বা বাড়ানোর আরেকটা কৌশল আছে, সেটাকে বলা হয় রেনিন এনজিওটেনসিন সাইকেল সিস্টেম। রেনিন এনজিওটেনসিন সাইকেল বললেই হয়ে যায়। আমাদের এই রক্তের চাপ বৃদ্ধির যে উপায়, তার মধ্যে আমরা একটা উপায় বললাম এডিএইচ এর মাধ্যমে।
আর একটা উপায় হচ্ছে, এটার জন্য কি কোনো একটা নাম্বার দিতে হবে? আগের দিন কোনো নাম্বার দিয়েছিলাম? রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, সাইকেল বা চক্র, এটা লেখার জন্য কি একটা কোনো নাম্বার দিতে হবে কিনা বলো? এডিএইচ এর মাধ্যমে সেটার জন্য যদি নাম্বার 1 দাও, তাহলে এটার জন্য নাম্বার দিতে হবে 2, অথবা ওইটা যদি ক দাও এটা খ। আগের দিন কি নাম্বার দিয়েছিলা বলো? কোনো নাম্বার দিছো না দাও নাই? কেউ একজন নাই যে আমার সাথে রেসপন্স করবে, তাহলে আমি কিভাবে ক্লাস নিব? আগের দিন ক্লাস করছো এমন কেউ একজন কথা বলো। স্যার রোমান 1 এবং 2 দিছিলাম। রেনিন তো আগের 2 দিন কি আছে। রোমান 1 দিছিলা? রোমান 1 এ কি জি, লিখছো? হেডিংটা কি? স্যার ওটা ছিল এডিএস এর মাধ্যমে ছিল স্যার লেখা। আর এখন এটা কি রোমান 2 দিব? জি স্যার। তাহলে লেখো রেনিন, এনজিওটেনসিন, সাইকেল এর মাধ্যমে। একটু রেসপন্স না করলে তো আমি পড়া ধরতে পারি না রে বাবা। তাহলে এডিএইচ এর মাধ্যমে রক্তের চাপ কিভাবে আমরা বাড়ানো বা কমানো যায় সেটা আগের দিন আলোচনা করেছি। এখন লিখবো রেনিন, এনজিওটেনসিন, সাইকেল বা চক্রের মাধ্যমে। এই চক্রের মাধ্যমে প্রস্রাবের পরিমাণ বাড়ানোও যায়, আবার কমানোও যায়। প্রস্রাবের পরিমাণ বাড়লে রক্তের আয়তন কমবে এবং চাপ কমবে। আবার প্রস্রাবের পরিমাণ যদি কমে, তাহলে রক্তের আয়তন বাড়বে, চাপ বাড়বে। তোমার যেটা লাগবে সেটা তুমি করবা। তুমি করবো মানে তোমার শরীর করবে। কিভাবে করবে দেখো, সেটা হচ্ছে এই যে কিডনি, এই কিডনির বাইরের দিকে একটা জায়গা আছে যেটা শক্ত, আর ভেতরের দিকের জায়গাটা নরম। বাইরের দিকে শক্ত জায়গাটাকে বলে কর্টেক্স। এই কর্টেক্স থেকে একটা হরমোন বের হয়, যে হরমোনের নাম হচ্ছে রেনিন। প্রসঙ্গত মনে রাখতে হবে, রেনিন এটা কিন্তু একটা হরমোন। তোমরা এর আগে যখন পরিপাক চ্যাপ্টার পড়ছো, তখন রেনিন নামক একটা এনজাইমের নামও শুনেছো। তোমরা যখন পরিপাক চ্যাপ্টার পড়ছো, পাকস্থলীর ভিতরে যে খাদ্য পরিপাক হয়, সেখানে কয়েকটা এনজাইম আছে, পে, জি, রে, লা। পে মানে পেপসিন, জি মানে জিলাটিনেজ, রে মানে রেনিন, লা মানে লাইপেজ। এই যে রেনিন, এটা কিন্তু একটা রেনিন এটা একটা এনজাইম। এই এনজাইমের কাজ দুধের ক্যাসেইনকে প্যারাক্যাসেইনে রূপান্তরিত করা। কিন্তু আমি এখন যে রেনিনের কথা বলছি, এটা ডাবল এন দিয়ে লিখতে হয়। এটা এনজাইম না, এটা একটা হরমোন। ওই রেনিন এনজাইমটা উৎপন্ন হয় পাকস্থলী থেকে, কিন্তু এখন যে রেনিন হরমোনের কথা বলছি, এটা উৎপন্ন হয় কোত্থেকে বলো? কিডনি থেকে, কিডনির কর্টেক্স থেকে। এই রেনিন হরমোনটা কি করে, আমাদের রক্তের মধ্যে একটা উপাদান আছে যার নাম হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন। অ্যাঞ্জিওটেনসিন 1, অ্যাঞ্জিওটেনসিন 1, এটা নিষ্ক্রিয়। এটা একটা রাসায়নিক পদার্থ। এটাকে এনজাইমও বলা যায় না, আবার হরমোনও বলা যায় না। এটা একটা প্রোটিন জাতীয় রাসায়নিক পদার্থ। এই রাসায়নিক পদার্থটা উৎপন্ন হয় কলিজার ভেতর থেকে। কলিজা থেকে উৎপন্ন হয়ে এই রাসায়নিক পদার্থটা রক্তের সাথে মিশতে থাকে। যকৃৎ বা কলিজা থেকে এই অ্যাঞ্জিওটেনসিনটা উৎপন্ন হয়। যখন উৎপন্ন হয় তখন সে নিষ্ক্রিয় থাকে, কিন্তু রেনিন হরমোনের সাথে যখন সে বিক্রিয়া করে তখন সে সক্রিয় হয়ে যায়। তখন ওই অ্যাঞ্জিওটেনসিনের নাম হয় অ্যাঞ্জিওটেনসিন 2। অ্যাঞ্জিওটেনসিন 2 এটা কিন্তু সক্রিয়। এই অ্যাঞ্জিওটেনসিন কি করে, রক্তের সাথে মিশে যায়। অ্যাঞ্জিওটেনসিন 2 রক্তের সাথে মিশে চলে আসে আস্তে আস্তে কিডনির কাছে। এই জন্য এটা নাম একটা চক্র, সাইকেল। কিডনি থেকে বের হলো, সেটাই আবার কিডনির উপরে এসে কাজ করবে চক্রাকার একটা পথ পরিক্রমার মাধ্যমে। অ্যাঞ্জিওটেনসিন 2 এসে কি করে, কিডনির ঠিক উপরে একটা গ্রন্থি আছে, টুপির মতো দেখতে। এই গ্রন্থিটাকে বলে অ্যাড্রিনাল গ্রন্থি। এই গ্রন্থির উপরে কাজ করে। কে কাজ করে? অ্যাঞ্জিওটেনসিন 2। কি কাজ করে? অ্যাড্রিনাল গ্রন্থি থেকে একটা হরমোন উৎপাদনে বাধ্য করে অ্যাড্রিনাল গ্রন্থিকে। অ্যাঞ্জিওটেনসিন 2 মানে বৃক্কের উপরে স্থাপিত অ্যাড্রিনাল গ্রন্থিকে অ্যালডোস্টেরন নামক হরমোন উৎপাদনে বাধ্য করে। অ্যালডোস্টেরন এটা একটা হরমোন।
এই হরমোনটা বের হলো কোত্থেকে? অ্যাড্রিনাল গ্রন্থি থেকে। কখন বের হবে? অ্যাঞ্জিওটেনসিন 2 যখন তাকে বাধ্য করবে। এই হরমোনটা কি কাজ করে? এই হরমোনটা রক্তের ভেতরে সোডিয়াম আয়ন থাকে, সেটা অধিকাংশ ক্ষেত্রে প্রস্রাবের সাথে আবার বের হয়ে যায়। কিন্তু এই অ্যালডোস্টেরন হরমোন, রায়ান দরজাটা টেনে দাও, অ্যালডোস্টেরন হরমোন এই সোডিয়াম আয়নটাকে বের হতে দেয় না, শরীরের মধ্যে ধরে রাখে। শরীরের মধ্যে যদি সোডিয়াম আয়নটাকে ধরে রাখে, সে আবার কি করে? ক্লোরাইড আয়নের সাথে মিশে যায়, সোডিয়াম ক্লোরাইড তৈরি হয় তখন। তার মানে অ্যালডোস্টেরন হরমোন রক্তের মধ্যে সোডিয়াম ক্লোরাইড তৈরিতে বাধ্য করে। এভাবে রক্তের মধ্যে যত সোডিয়াম ক্লোরাইড বাড়তে থাকবে, রক্ত তত ঘন হয়ে যাবে, কারণ এটা একটা খনিজ লবণ, তাই না? একটা লবণ যদি একটা তরলের মধ্যে মিশতে থাকে, তাহলে অবশ্যই তরলটা ঘন হয়ে যাবে। এভাবে যত সোডিয়াম ক্লোরাইড মিশতে থাকবে, রক্ত তত ঘন হয়ে যাবে। ঘন রক্তটা কি করবে? পানিটাকে আর দেহের বাইরে যেতে দেবে না, কারণ ও নিজেই তো ঘন। ওই ঘনত্বটা হ্রাস করার জন্য সে পানিটাকে আটকায় রাখবে। যত বেশি রক্ত ঘন হতে থাকবে, তত বেশি পানি আটকায় রাখবে। যত পানি আটকায় রাখবে, তত প্রস্রাব কমে যাবে। প্রস্রাব যদি কমে যায়, পানি আটকায় রাখলে রক্তের আয়তন বেড়ে যাবে, আর ওই ব্যক্তির রক্তের আয়তন বাড়লে চাপও বাড়তে থাকবে। এইটা হচ্ছে রেনিন এনজিওটেনসিন সাইকেল সিস্টেম। আবার যদি মনে করে যে না, এই ব্যক্তির রক্ত এমনিতেই অনেক পাতলা, অনেক আয়তন বেশি, তাহলে প্রস্রাব কমাইতে হবে, বাড়াইতে হবে, তখন আবার উল্টা পদ্ধতি কাজ করে। সেটা আবার কি? দেখা গেল তখন এই বৃক্কের কর্টেক্স থেকে রেনিন হরমোনটা কম উৎপন্ন হয়। রেনিন কম উৎপন্ন হলে রক্তের মধ্যে যে নিষ্ক্রিয় এনজিওটেনসিন 1 থাকে, সেটা ওই হিসেবেই থেকে যায়, ওটা সক্রিয় এনজিওটেনসিন 2 তে পরিণত হয় না, হলেও খুব কম পরিমাণে হয়। দ্যাট মিনস সবশেষে অ্যালডোস্টেরন হরমোন উৎপাদন কমে যায়। অ্যালডোস্টেরন হরমোন উৎপাদন কমে গেলে সোডিয়াম আয়নটা দেহের মধ্যে থাকবে না, প্রস্রাব হিসেবে দেহ থেকে বের হতে থাকবে। সোডিয়াম আয়ন যদি প্রস্রাব হিসেবে দেহ থেকে বের হতে থাকে, তাহলে রক্ত আস্তে আস্তে কি হয়ে যাবে? পাতলা হয়ে যাবে। পাতলা রক্ত থেকে পানি বের হতে থাকবে, মানে প্রস্রাবের পরিমাণ বাড়তে থাকবে। সোডিয়াম আয়ন রক্তের মধ্যে যদি বেশি থেকে যায়, প্রস্রাব কমে যাবে। সোডিয়াম আয়ন যদি রক্ত থেকে বের হয়ে যায় প্রস্রাবের সাথে, তাহলে প্রস্রাব বেড়ে যাবে। এইভাবে প্রস্রাবের পরিমাণ বাড়লে আর কমলে রক্তের আয়তন বাড়ে আর কমে। সোডিয়াম আয়নটাও পরোক্ষভাবে প্রস্রাবের পরিমাণ বাড়াতে বা কমাতে পারে। সোডিয়াম আয়ন যদি দেহের মধ্যে বেশি থেকে যায়, তাহলে সে ক্লোরাইডের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড উৎপাদন করে, তখন রক্ত ঘন হয়ে গেলে দেহের মধ্যে পানি বেশি আটকা পড়ে। আর যদি সোডিয়াম আয়ন দেহের মধ্যে না থেকে দেহ থেকে বের হয়ে যায়, তাহলে সোডিয়াম ক্লোরাইডও তৈরি হয় না, রক্ত ঘনও হয় না, রক্ত পাতলাই থাকে। পাতলা রক্ত থেকে ফিল্টার হয়ে পানি খেলে বের হয়ে যেতে থাকে, রক্তের আয়তন কমে যেতে থাকে। জিনিসটা কি বুঝছো না বোঝো নাই? জি স্যার। এই বুঝছো? রেনিন এনজিওটেনসিন সাইকেল সিস্টেমটা বুঝছো না বোঝো নাই? জি স্যার। একজন কেউ যদি থাকো বোঝো নাই, কথা বলো যে না স্যার আমি বুঝি নাই। কেউ একজন যদি থাকো বোঝো নাই, বলো। না বুঝলে, না বললে আমি কিন্তু নোট শুরু করব। একজনও যদি থাকো যে বোঝো নাই, তাহলে আমি আবার নোট বলবো। আর যদি বলো যে বুঝছি, কেউ যদি কোনো শব্দ না করো, রেসপন্স না করো, তাহলে আমি বুঝবো যে সবাই বুঝছো, তাহলে আমি নোট শুরু করব। আবার একটু বলেন। আব্দুল্লাহ উসাই, তুমি আগের দিন ছিলা? না স্যার, একটু বাড়ি গেছিলাম, এই জন্যই তো পেজটা লাগছে। একটু আগের প্রয়োজনে ক্লাসটা গেছিলাম করোনা স্যার। দেখে। হ্যাঁ একটু স্যার ইমার্জেন্সি প্রয়োজন ছিল তো, তাই গেছিলাম স্যার। হ্যাঁ বুঝছি, এখন আমি রিপিট করব, কিন্তু আমি রিপিট করব তাতে সমস্যা নাই, কিন্তু তুমি যে আগের ক্লাস করো নাই সেটা আমি ধরে ফেলছি। কাজী আবিদ, বুঝছো কিছু না বোঝো নাই? তুই যদি ক্লাস করো, একদিন করো একদিন করো না, তোর কি সমস্যা? আবিদ কথা বলে না কেন? জি স্যার। জি স্যার। তুই ক্লাস করো না কেন রেগুলার ঠিক মতো? এটা কর। স্যার আমি ক্লাস রেগুলারই করি স্যার, আমি ঢুকি একটু দেরি করি স্যার। না তুমি তো আবিদ হাসনাইন। কাজী আবিদ ক্লাস করে না ঠিক মতো। স্যার আমি শুনতে পাচ্ছি না স্যার। স্যার স্যার আমি গ্রামে আসছিলাম তো স্যার, এই যে পরশুদিন স্যার, এই জন্য স্যার পরশুদিন ক্লাসটা করি নাই স্যার। এই তো পেঁয়াজ তো লাগাইছো এখানে, ক্লাস না করলে তো বুঝবা না রে বাবা। সানজিদা, আগের ক্লাস করছো? না স্যার। এই তো গুটি যেটা ধরি সেটাই আও নাই, দেখো খালি ক্লাস করে নাই ক্লাস করে নাই ক্লাস করে নাই। মানে ক্লাস না করলে তো বুঝতে অসুবিধা হবে রে বাবা। এখন নাইলে এটা আরেকবার বললাম, অসুবিধা নাই, কিন্তু এই যে পিছনে যা কিছু লেখাইলাম, সেটা যে বুঝাইছিলাম, সেটা পাবো কই? আচ্ছা, যারা ক্লাস করে রাখছি আমরা স্যার। রেকর্ড দেখছো? রেকর্ড তো দিয়ে দিছি গ্রুপে। জি স্যার, রেকর্ড দেখছি। রেকর্ড দেখলে হয়তো একটা সাপোর্ট পাইতে পারো।
কিন্তু আমার তোমাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে, তোমরা ক্লাস মিস দিও না, ঠিক আছে? রেকর্ডের ভরসায় থাইকো না, ক্লাস মিস দিও না। কারণ যেদিন ক্লাস মিস দিবা ওই দিনের পড়া যেমন বুঝবা না, আবার ওই দিনের পড়ার সাথে পরবর্তী দিনের পড়ার যে একটা কন্টিনিউশন আছে সেটাও তখন মিস হয়ে যায়, পড়ার লিঙ্কটা কাইটে যায়, তখন ভালো বোঝা যায় না কোনো পড়াই। এজন্য যে কয়জন আছো ক্লাস রেগুলার করবা, লাইনে থাকো। আমি ওই জিনিসটা আরেকবার কথা বলতেছি, অসুবিধা নাই, যেহেতু তোমরা বলছো আমি একবার কথা বলবো। তার আগে আমি একটা জিনিস দেখে আসি। এই যে দেখি ছেলেদের গ্রুপে কেটা কেটা আছে আজকে ক্লাসে নাই, সেটা একটু দেখে আসি। আচ্ছা, এই ছেলেটা কে? বিডি কেনে কি কুন, এটা না, এটা কি, এই ছেলেটা কে বলতো? বিডি কেনে কি কুন এই নামে একটা আইডি আছে, এটা কার বলো? আমি এক্ষুনি রিমুভ করে দিলাম। স্যার ওইটা তো আমার মেসেঞ্জার নাম, কিন্তু আমারে তো আমার নামই শো করতে আছে এখানে। তোমার নাম বলো। দাঁড়ান স্যার, সৌহার্দ্য স্যার, সাইমন খান সৌহার্দ্য স্যার। সৌহার্দ্য? হ্যাঁ স্যার, নাম ওইখানে ওইটা দেখায়, ও আমার এখানে ঠিক নামটাই দেখায়। তোমারে তো আমি দাঁড়ান এইমাত্র স্যার, রিমুভ করে দিচ্ছি, তোমারে তো আমি গ্রুপ থেকে রিমুভ করে দিচ্ছি। কেনে কি কুন এই নাম তোরে রাখতে কইছে কেটা? তোর পিডা মনে দ্বারা তোরে তো আমি এইমাত্র রিমুভ করে দিলাম। আবার আবার ওই সৌহার্দ্য নামে আইডি কর, তারপর আবার অ্যাড করব। কেনে কি কুন, হ্যাঁ, জাপানি নাম লাগাইছে, বাপ রে বাপ। আচ্ছা, আরো দেখে লই কেটা কেটা নাই ক্লাসে, ক্লাসে নাই। তারপরে শেষে যদি এই যে সিফাতুর রহমান, এটা কি এই ব্যাচে ক্লাস করে? আমার তো মনে হয় না। নাফি নাওয়ার, এগুলো মনে হয় এই ব্যাচের না, এগুলো রিমুভ করে দিব। আপনি নেওয়ার স্যার ওয়াইফাই আজকে নাই, এই জন্য ক্লাস করতে পারতেছেন। নাফি নাওয়ার, সিফাত, মোহাম্মদ সিফাতুর রহমান, তমাল, তমাল আসো? তমাল কি এই ব্যাচে? তমাল তো এই ব্যাচে ক্লাস করে না মনে হয়, ওদের সকাল 8টায় গেছে, 14টা ব্যাচের মধ্যে ঢুকে থাকবে, তারপর যখন যেটা মনে লাগবে এটা ক্লাস করবে। দিলাম তমালের রিমুভ, শেষ। সিফান সিফাত এই ব্যাচে ক্লাস করে? সিফান সিফাত, রিয়াদ খান, একজন স্টুডেন্ট 14টা ব্যাচে ঢুকে বসে থাকে, তারপর যখন যেদিন যেটাই মনে লাগে সেটাই ক্লাস করে, এসব চলবে না। কয়েকজনের দিছি রিমুভ করে, সিফাতরে দিছি রিমুভ করে। এবার মেয়েদের গ্রুপে যাই, ক্লাস যদি না করে তারে রাখবো না গ্রুপে, সোজা হিসাব। এই যে অর্পি ইসলাম, একই ক্লাস করে? অর্পি মেয়েদের গ্রুপে মেম্বার খুব একটা বেশি নাই, কমই আছে। জানতে হবে, আমাকে কথা বলে জানতে হবে যে তারা এই ব্যাচে আছে নাকি নাই, ক্লাস করে নাকি করে না। না করলে এদেরকে রিমুভ করে দেবো, সোজা হিসাব। ক্লাস করে না এমন কোন স্টুডেন্ট থাকতে পারবে না গ্রুপে। আমি 5 জন নিয়ে পড়াবো, সেই 5 জন রেগুলার ক্লাস করতে হবে। কথা পরিষ্কার বুঝছো না বোঝো নাই? মাঝে মধ্যে সমস্যা হইতে পারে, কারো একটা ইমার্জেন্সি থাকতে পারে, কিন্তু রেগুলার ক্লাস করবে না যারা, তাদেরকে রাখবো না। আমি 2 জন পড়াবো স্টুডেন্ট, আমার এত গ্রুপ ভরা স্টুডেন্ট থাকার দরকার নাই। কয়েকজন দিছি কিন্তু এইমাত্র রিমুভ করেন, বুঝছো? আচ্ছা, এবার আমি আরেকবার বলবো, ঠিক আছে? এখনই আবার, এই সৌহার্দ্য আসো তো, না লাইনে নাই? হ্যাঁ স্যার, আছি। ক্লাসের পরে আমাকে আবার রিকোয়েস্ট করো, আমি আবার অ্যাড করে দিব না। আচ্ছা, এবার শোনো, তোমরা মৌলিক বিষয়টা বোঝো। রক্তের যদি আয়তন বেড়ে যায়, তাহলে রক্তের চাপ বৃদ্ধি পায়। আচ্ছা, এখন রক্তের আয়তন যদি বেড়ে যায় তাহলে চাপ বৃদ্ধি পায়। আর উল্টাটা কি? উল্টা হচ্ছে রক্তের আয়তন যদি কমে যায় তাহলে রক্তের চাপ কমে যায়। এইটুকু বুঝছো তোমরা, না বোঝো নাই? উসাইদ, সানজিদা, এই বিষয়টা বুঝছো না বোঝো নাই? হ্যাঁ স্যার বুঝছি। ক্লিয়ার? আয়তন বাড়লে চাপ বাড়বে। তোমার যদি রক্ত থাকে 5 লিটার, এখন পানি খেয়েছে 2 লিটার, তাহলে রক্তের সাথে পানিটা মিশে 6 লিটার হয়ে যাবে। তাহলে এখন যদি তোমার 4 লিটার রক্ত তোমার
শিরা ধমনীর মধ্যে চলাচল করতো আগে, এখন সেই রক্ত যদি 6 লিটার হয়ে যায়, শিরা আর ধমনী তো আর বাড়ে না, আগের মতোই আছে, তাহলে চাপ বেশি দেবে না? রক্তের হ্যাঁ, আয়তন বাড়লে যে চাপ বাড়ে, এটা সত্য না মিথ্যা? সত্য স্যার। সত্য। এখন তোমাকে কি করতে হবে, তোমার এমন হইতে পারে কখনো তোমার চাপ বাড়ানো লাগবে রক্তের, আবার কখনো কমানো লাগবে। কখন? যদি তোমার চাপ উচ্চ হয়, তোমার উচ্চ রক্তচাপ, যে কোনো কারণে তোমার উচ্চ রক্তচাপ, যে কোনো কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে তোমার রক্তের মধ্যে এখন পানি বাইরে গেছে, তাই রক্তের আয়তন বাইরে গেছে, এখন চাপ বেশি হয়ে গেছে। এখন তুমি কি করবা? এই ব্যক্তির রক্তের চাপটাকে বাড়াবা না কমাবা? তোমার রক্তচাপ এখন অনেক বেশি, এখন তুমি এই ব্যক্তির রক্তের চাপ বাড়াইতে চাও না কমাইতে চাও? কমাইতে চাই স্যার। কমাইতে চাও। কমানোর দুইটা মেকানিজম, একটা হচ্ছে এডিএইচ মেকানিজম, আর একটা হচ্ছে রেনিন অ্যাঞ্জিওটেনসিন মেকানিজম। তোমার রক্তের চাপ বাড়াতে গেলেও এই মেকানিজম, কমাতে গেলেও এই মেকানিজম। সেটা কিভাবে করবা? সেটা হচ্ছে তুমি করবা প্রস্রাবের মাধ্যমে। যদি তোমার রক্তচাপ বেশি হয়, রক্তচাপ বেশি কারণ কি? তোমার রক্তের আয়তন বেশি, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে, প্রস্রাব বাড়াইতে হবে। প্রস্রাব যদি তুমি বেশি করো, তাহলে তোমার দেহ থেকে পানি বের হয়ে যাবে, পানি বের হয়ে গেলে রক্তের চাপ কমে যাবে, তাহলে তুমি সেফ। আবার তোমার যদি রক্তচাপ কম হয়, যে তোমার রক্তচাপ স্বাভাবিকের চেয়ে কম, এখন তোমাকে কি করতে হবে? প্রস্রাব কমাই দিতে হবে। প্রস্রাব কম হতে হবে। প্রস্রাব যদি কমে যায়, তাহলে তোমার দেহ থেকে পানি বের হতে পারবে না, তাহলে তোমার রক্তের চাপ বাড়বে। এই মেকানিজমটা বুঝছো না বোঝো নাই? কথা বলো, এই মেকানিজমটা বুঝছো না বোঝো নাই? হ্যাঁ স্যার বুঝছি। উসাইদ, এই মেকানিজমটা বুঝছো না বোঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এখন তোমাকে কি করতে হবে, সেই অনুযায়ী তুমি কাজ করো। এখন তোমার যদি মনে করো তোমার রক্তের চাপ বাড়াইতে হয়, তাহলে তুমি বাড়াইতে পারো, মানে তোমার ব্রেন সেই সিদ্ধান্ত নেয়। আবার যদি মনে করে প্রস্রাব কমাইতে হবে, তাহলে কমাবে। প্রস্রাব বাড়ানো আর কমানোর উপরে নির্ভর করে রক্তের আয়তন কমানো আর বাড়ানো। সেটা কি? এডিএইচ একটা হরমোন, এটা তোমার মস্তিষ্ক থেকে উৎপন্ন হয়। যদি তুমি পানি বেশি খাও, মানে রক্তের আয়তন বেশি বেড়ে যায়, রক্তের আয়তন এবং চাপ বেশি, এটা যদি হয় তখন কখনো তোমার, তাহলে তোমার এডিএইচ উৎপাদন কমে যাবে। মস্তিষ্কে পিটুইটারি গ্রন্থি থেকে এই হরমোনটা বের হয়, এটা নাম এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এটার সিস্টেম হচ্ছে এরকম, যদি রক্তের আয়তন বা চাপ বেড়ে যায়, তাহলে এটা কমে যাবে। এইটা কমে গেলেই তোমার প্রস্রাব বেড়ে যাবে। এখন প্রস্রাব যদি বেশি হয়, তাহলে যে রক্তের আয়তনটা বেশি ছিল বা চাপ বেশি ছিল, সেটা কমে যাবে নাকি যাবে না? রক্তের চাপ হ্রাস পাবে, পাবে নাকি পাবে না বলো? প্রস্রাব করে যদি পানি বের করে দেওয়া হয়, তাহলে রক্তের আয়তন বা চাপটা কমে যাবে নাকি যাবে না? রক্তের আয়তন বা চাপ বেশি ছিল, রক্তের আয়তন বা চাপ বেশি ছিল, এটা টের পেয়ে মস্তিষ্ক এডিএইচ উৎপাদন কমায় দিছে। এডিএইচ কমাই দেওয়ার সাথে সাথে প্রস্রাব বাইরে গেছে, প্রস্রাব বাইরে গেলেই পানি বের হয়ে গেছে শরীর থেকে, এখন রক্তের চাপ হ্রাস পেয়ে যাবে, হ্রাস পাইলে স্বাভাবিক হবে। এই মেকানিজমটা বুঝছো না বোঝো নাই? যারা আগের দিন ছিল না, বুঝছো না বোঝো নাই? হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা, এবার ওই মেকানিজমটা রেনিন অ্যাঞ্জিওটেনসিন সাইকেল। এই তোমার কিডনি, এই কিডনি থেকে একটা হরমোন বের হবে, কিডনির এই কর্টেক্স অঞ্চল থেকে, কিডনির বাইরের দিকটাকে বলে কর্টেক্স। আর এই কিডনির উপরে একটা
এরকমের টুপির মতো একটা গ্রন্থি আছে, এই গ্রন্থিটাকে বলে অ্যাড্রিনাল গ্রন্থি। কিডনি পড়ানোর সময় দেখবা। আচ্ছা, এখন এই কিডনি থেকে একটা হরমোন বের হয়, কিডনির কর্টেক্স থেকে, হরমোনটার নাম রেনিন। এই হরমোনটা কি করে, রক্ত রসের মধ্যে একটা উপাদান থাকে অ্যানজিওটেনসিন 1, তার সাথে বিক্রিয়া করে। এই অ্যানজিওটেনসিন উপাদানটা আসে কোত্থেকে? এটা আসে কলিজা থেকে, কলিজার কাজ হচ্ছে এই উপাদানটা তৈরি করা। আর রেনিন হরমোনটা আসে কোত্থেকে? কিডনি থেকে। দুইজনের সাথে বিক্রিয়া হয় কোথায় বসে? রক্তে বসে। বিক্রিয়া করলে উৎপন্ন হয় অ্যানজিওটেনসিন 2। অ্যানজিওটেনসিন 1টা যেমন নিষ্ক্রিয়, এটা কিন্তু নিষ্ক্রিয় নয়, এটা সক্রিয়। এই অ্যানজিওটেনসিন 2 রক্তের মাধ্যমে ভাসতে ভাসতে চলে যায় এই অ্যাড্রিনাল গ্রন্থির কাছে। কে চলে যায় বলো? অ্যানজিওটেনসিন 2। তখন এই অ্যানজিওটেনসিন 2 অ্যাড্রিনাল গ্রন্থিকে বাধ্য করে একটা হরমোন তৈরি করতে। সেই হরমোনটার নাম অ্যালডোস্টেরন। এই হরমোনটা যদি তৈরি হয় তাহলে কি হবে জানো? সোডিয়াম আয়ন সঞ্চিত হতে থাকবে, রক্তে সোডিয়াম আয়ন সঞ্চিত হবে, দেহ থেকে বের হবে না, দেহের মধ্যে থেকে যাবে। আর যদি এই হরমোনটা না থাকতো তাহলে সোডিয়াম আয়নটা দেহের মধ্যে থাকতো না, দেহ থেকে বের হয়ে যেত প্রস্রাবের সাথে। কিন্তু এখন অ্যালডোস্টেরন হরমোন সোডিয়াম আয়নটাকে বের করতে দেয় না, বের হতে দেয় না, শরীরের মধ্যে ধরে রাখে। সোডিয়াম আয়ন যদি শরীরের মধ্যে সঞ্চিত হতে থাকে, সে করে কি, ক্লোরাইড আয়ন রক্তের মধ্যে আগে থেকেই আছে, তার সাথে মিশ্রিত হয়, যুক্ত হয়, তাহলে তৈরি হয় সোডিয়াম ক্লোরাইড। তার মানে রক্তের মধ্যে সোডিয়াম ক্লোরাইড বৃদ্ধি পায়। যত সোডিয়াম আয়ন থাকবে শরীরের মধ্যে তত সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে, রক্তের মধ্যে মিশবে। সোডিয়াম ক্লোরাইড যেহেতু রক্তের সাথে মিশে যায়, রক্ত তখন ঘন হয়ে যায়। রক্তের ঘনত্ব বেশি, এই বেশি ঘন রক্ত তখন পানিকে আটকায় রাখে। বেশি ঘন রক্ত থেকে প্রস্রাব বেশি একটা হতে পারে না, কারণ রক্তটা চায় পানি ধরে রাখতে, কারণ রক্তের যেহেতু ঘনত্ব বেড়ে গেছে, সে তো চাইবে যে সে যেন আরো পাতলা থাকতে পারে, বেশি ঘন তো সে থাকতে চায় না। পাতলা থাকতে চাওয়ার জন্য এই ঘন রক্ত কি করে, তখন পানিটাকে ধরে রাখে, পানি ধরে রাখে। পানি ধরে রাখলে তোমার কি হবে? প্রস্রাব কমে যাবে। প্রস্রাব কমলে তোমার কি হবে? রক্তের আয়তন বেড়ে যাবে, চাপও বেড়ে যাবে। প্রস্রাব কমলে যে আয়তন বাড়ে সেটা তো এর আগে লিখছি, এই যে ওই জানো, এই যে এটার উল্টাটা চিন্তা করো। প্রস্রাব বেশি হলে রক্তের চাপ কমে যায়, তার মানে উল্টাটা কি হবে? প্রস্রাব কমলে রক্তের চাপ বেড়ে যায়। এই যে প্রস্রাব কম, তাহলে রক্তচাপ বৃদ্ধি। এই বৃদ্ধিটা করলে ওই ব্যক্তি সুস্থ হয়ে যাবে, কারণ তার রক্তের চাপটা কমে গিয়েছিল, এখন তাকে রক্তের চাপটা বাড়িয়ে দিলাম। আর যদি তার রক্তের চাপটা বেড়ে যায় আর সেটাকে কমানো লাগে, তাহলে উল্টা ঘটনা করতে হবে। কি? কিডনি থেকে তখন রেনিন হরমোন তৈরি হবে না। রেনিন হরমোন তৈরি না হলে অ্যানজিওটেনসিন 2 তৈরি হবে না। অ্যানজিওটেনসিন 2 তৈরি না হলে অ্যাড্রিনাল গ্রন্থি অ্যালডোস্টেরন হরমোন তৈরি করবে না। অ্যালডোস্টেরন হরমোন তৈরি না হলে রক্তের মধ্যে সোডিয়াম সঞ্চিত হবে না, বের হয়ে যাবে দেহ থেকে। সোডিয়াম সঞ্চিত না হলে সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে না। সোডিয়াম ক্লোরাইড তৈরি না হলে রক্তের ঘনত্ব কমে যাবে। রক্তের ঘনত্ব কমে গেলে প্রস্রাব বেড়ে যাবে। প্রস্রাব বেড়ে গেলে দেহ থেকে পানি বের হয়ে গেলে রক্তের চাপ কমে যাবে। তাহলে ওই ব্যক্তির রক্তের চাপ যদি বেশি হয়ে থাকে, এখন প্রস্রাব বাড়িয়ে সেই রক্তের চাপটা কমিয়ে এখন স্বাভাবিক অবস্থায় আনা যাবে। এটা হচ্ছে উল্টা পদ্ধতি। বোঝা গেল না যায় নাই? এখনো বোঝো নাই? এই বোঝো নাই নাকি? এগুলোর পড়ায় কোনো লাভ নেই, কথাই বলে না কোনো। হ্যাঁ স্যার বুঝছি, আর গত ক্লাসটা করলে আরো ভালো হইবে। গত ক্লাস করলে ভালো হইতো, সেটা তো এখন বলে কোনো লাভ নেই। উসাইদ বোঝো নাই? আব্দুল্লাহ উসাইদ, জি স্যার বুঝতে পারছি।
যা বুঝছো বুঝছো, এখন আর কিছু করার নাই, না বুঝলেও কিছু করার নাই। কেন? কারণ তোমরা ক্লাস মিস করছো। ক্লাস মিস করে আমি হাজার চেষ্টা করলে তোমার আমি বুঝাইতে পারবো না। তোমার গাছের গোড়া বাদ দিয়ে যদি আমি মাঝখানে টানাটানি করি তাহলে কোনো লাভ হবে না। এখন লেখো, না বুঝলে আগের দিনের রেকর্ডটাও দেখবা, আজকের রেকর্ডটাও বারবার দেখবা। রেকর্ডটা এখনো সমস্যা নাই, বুঝতে পারছি স্যার। আগের দিনের রেকর্ডটা এখনো গ্রুপে আছে, সেই রেকর্ডটা বারবার দেখবা। আর মনে মনে প্রতিজ্ঞা করো ক্লাস বন্ধ দিবা না। এবার লেখো, ওই কথাটা এখন লিখতে শুরু করো। রেনিন এনজিওটেনসিন চক্রের মাধ্যমে, এই হেডিংটা দেওয়া আছে, সেই হেডিং এর সামনে লিখতে থাকো, বৃক্কের কর্টেক্স থেকে রেনিন নামক হরমোন উৎপন্ন হয়। বৃক্কের কর্টেক্স থেকে রেনিন নামক হরমোন উৎপন্ন হয়। এই কথাটা লেখো, বৃক্কের কর্টেক্স থেকে রেনিন নামক হরমোন উৎপন্ন হয়। দাড়ি, এই হরমোন যকৃৎ থেকে উৎপন্ন নিষ্ক্রিয় এনজিওটেনসিন 1 কে সক্রিয় এনজিওটেনসিন 2 তে পরিণত করে। এই হরমোন যকৃৎ থেকে উৎপন্ন নিষ্ক্রিয় এনজিওটেনসিন 1 কে সক্রিয় এনজিওটেনসিন 2 তে পরিণত করে। স্যার একটু বলবেন না স্যার? এই হরমোন যকৃৎ থেকে উৎপন্ন নিষ্ক্রিয় এনজিওটেনসিন 1 কে সক্রিয় এনজিওটেনসিন 2 তে পরিণত করে। তোমাদের বুঝাইতে বুঝাইতে আমার এমন মাথা গরম হয়ে যায়, এরপরে সাইটের ব্যাচটা আর পড়াইতেই পারি না। তোমাদের ব্যাচটাকে মাইগ্রেট করতে হবে, মুভ করতে হবে। 3টার পরে 4টা, 2টা ব্যাচ পরপর অনলাইনে পড়ানো যায় না। অন্তত রোজার মাসে মুভ করতে হবে, নাহলে আমি বাঁচবো না। এই হরমোন যকৃৎ থেকে উৎপন্ন নিষ্ক্রিয় এনজিওটেনসিন 1 কে সক্রিয় এনজিওটেনসিন 2 তে পরিণত করে। লিখছো কিনা বলো? জি স্যার। অ্যাঞ্জিওটেনসিন। এনজিওটেনসিন 2 লেখা আছে, দেখো। এই হরমোন যকৃৎ থেকে উৎপন্ন নিষ্ক্রিয় এনজিওটেনসিন 1 কে সক্রিয় এনজিওটেনসিন 2 তে পরিণত করে। এনজিওটেনসিন এখানে লেখা আছে কথাটা, লিখছো সবাই? জি স্যার। এবার লেখো সাথী, এনজিওটেনসিন 2 অ্যাড্রিনাল গ্রন্থিকে অ্যালডোস্টেরন হরমোন উৎপাদনে উদ্বুদ্ধ করে। এনজিওটেনসিন 2 অ্যাড্রিনাল গ্রন্থিকে অ্যালডোস্টেরন হরমোন উৎপাদনে উদ্বুদ্ধ করে। এনজিওটেনসিন 2 অ্যাড্রিনাল গ্রন্থিকে অ্যালডোস্টেরন হরমোন উৎপাদনে উদ্বুদ্ধ করে। লিখছো? জি স্যার। সাথে লেখো, অ্যালডোস্টেরন হরমোন রক্তে সোডিয়াম আয়নের পরিমাণ বৃদ্ধি করে। অ্যালডোস্টেরন হরমোন রক্তে সোডিয়াম আয়নের পরিমাণ বৃদ্ধি করে, Na+। অ্যালডোস্টেরন হরমোন রক্তে সোডিয়াম আয়নের পরিমাণ বৃদ্ধি করে। লিখছো? হ্যাঁ স্যার। সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন Na+ এবং Cl- যুক্ত হয়ে NaCl উৎপন্ন হয়। সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, যা রক্তের ঘনত্ব বৃদ্ধি করে। সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন পরস্পর যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, যা রক্তের ঘনত্ব বৃদ্ধি করে। লিখছো?
জি স্যার। রক্তের ঘনত্ব বৃদ্ধি পেলে দেহে পানি সঞ্চয়ের পরিমাণ রক্তের ঘনত্ব বৃদ্ধি পেলে দেহে পানি সঞ্চয়ের পরিমাণ বেড়ে যায় এবং মূত্রের পরিমাণ কমে যায়। রক্তের ঘনত্ব বৃদ্ধি পেলে দেহে পানি সঞ্চয়ের পরিমাণ বেড়ে যায় এবং মূত্রের পরিমাণ হ্রাস পায়। রক্তের ঘনত্ব বৃদ্ধি পেলে দেহে পানি সঞ্চয়ের পরিমাণ বেড়ে যায় এবং মূত্রের পরিমাণ হ্রাস পায়। লিখছ? জি স্যার। দাঁড়ি। এভাবে দেহে রক্তের আয়তন ও চাপ বৃদ্ধি পেয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এর ফলে দেহে রক্তের আয়তন ও চাপ বৃদ্ধি পেয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এর ফলে দেহে রক্তের আয়তন ও চাপ বৃদ্ধি পেয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এর ফলে দেহে রক্তের আয়তন ও চাপ বৃদ্ধি পেয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আমার তো উদ্দেশ্যই ছিল রক্তের আয়তন বৃদ্ধি করব, চাপ বৃদ্ধি করব, কারণ তার আয়তন আর চাপ কমে গেছিল, এখন সেটাকে বাড়ানোর উদ্দেশ্য ছিল, সেটা আমি করলাম। এভাবে দেহে রক্তের আয়তন ও চাপ বৃদ্ধি করে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এভাবে দেহে রক্তের আয়তন ও চাপ বৃদ্ধি পেয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। লিখছ? এই রক্তচাপ নিয়ন্ত্রণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে প্রায়। তাহলে আমরা রক্তচাপ নিয়ন্ত্রণের মূল কৌশলটা ধরে ফেলেছি। সেটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের ভেতরে আমাদের অনেকগুলো অ্যাওর্টিক আর্টস বা ক্যারোটিড ধমনির ভেতরে অনেকগুলো ব্যারোরিসেপ্টর আছে, যে ব্যারোরিসেপ্টর গুলো সবসময় রক্তের চাপ পরিমাপ করতে থাকে। রক্তের চাপ 120/80 থাকলে ভালো, এর চেয়ে যদি কমে যায় তাহলে খারাপ, আবার এর চেয়ে বেড়ে গেলে সেটাও খারাপ। যদি 120/80 চেয়ে কমে যায় তাহলে নিম্নচাপ ব্যারোরিসেপ্টর সেই খবর মস্তিষ্কের কাছে পাঠায়। মস্তিষ্ক তখন বেশ কিছু কাজ করে, যে রক্তের চাপ কমে গেছে তো এখন বাড়াইতে হবে। তাহলে কি করতে হবে? হৃৎপিণ্ডকে বলে জোরে জোরে চাপ দাও, শিরা আর ধমনীকে বলে চিকন হয়ে যাও, আর প্রস্রাবের পরিমাণটাকে সে তখন কমায় দেয়। প্রস্রাবের পরিমাণ কমায় দেওয়ার খবরটা দেয় আয়তন রিসেপ্টর। প্রস্রাবের পরিমাণ যদি কমে যায় তাহলে কি হবে? ওই ব্যক্তির দেহ থেকে পানি বের হতে পারবে না, দেহের মধ্যে পানি আটকা পড়ে যাবে এবং সেই পানি আটকা পড়ে গেলে আয়তন বেড়ে যাবে, চাপও বেড়ে যাবে। এই কিন্তু ব্যক্তিটাকে আমি সুস্থ করে ফেললাম। এটা একটা মেকানিজম। আর যদি এমন হয় যে না, ওই ব্যক্তির রক্তের চাপ অনেক বেড়ে গেছে, 120/80 চেয়ে অনেক বেশি, তাহলে এখন তাকে সুস্থ করতে হলে রক্তের চাপটাকে রিডিউস করতে হবে। সেটার উপায় কি? তখন উচ্চচাপ ব্যারোরিসেপ্টর এই খবরটা দেয় মস্তিষ্কের কাছে। তখন মস্তিষ্ক কি কি কাজ করে? 1 নাম্বার কাজ করে, হৃৎপিণ্ডকে বলে তুমি আস্তে আস্তে চাপ দাও। শিরার ধমনীকে বলে তুমি মোটা হয়ে যাও, যেন তোমার গায়ে চাপ বেশি না লাগে। আর কিডনিকে বলে যে তুমি প্রস্রাবের পরিমাণ বাড়ায় দাও। প্রস্রাব যদি বেড়ে যায় তাহলে পানি বের হয়ে যাবে রক্ত থেকে, ওই ব্যক্তির রক্তের আয়তন কমে গেলে চাপটাও কমে যাবে। এখন এই প্রস্রাব বাড়ানো কমানোর ক্ষেত্রে মেকানিজম আছে বেশ কয়েকটা। একটা হচ্ছে এডিএইচ, আর একটা হচ্ছে রেনিন এনজিওটেনসিন সাইকেল। এডিএইচ একটা হরমোন যেটা ব্রেন থেকে বের হয়। যদি তুমি প্রস্রাব বাড়ানোর প্রয়োজন পড়ে তাহলে এডিএইচ উৎপাদনটাকে মস্তিষ্ক কমায় দেয়। মস্তিষ্ক যখন মনে করে যে এই ব্যক্তির প্রস্রাব বাড়ায় দিতে হবে রক্তের চাপটাকে কমানোর জন্য, তখন সে এডিএইচ উৎপাদনটাকে কমায় দেয়। এডিএইচ কমলে প্রস্রাব বাড়ে, রক্তের চাপ কমে। এই হচ্ছে একটা সিস্টেম। আর যদি রক্তের চাপটাকে বাড়ানোর প্রয়োজন বোধ করে তখন সে এডিএইচ উৎপাদনটা বাড়িয়ে দেয়। এডিএইচ বাড়লে প্রস্রাব কমে, রক্তের চাপ বাড়ে, এটা মনে রাখতে হবে। আবার বলছি, এডিএইচ কমলে প্রস্রাব বাড়ে, রক্তের চাপ কমে। আর এডিএইচ বাড়লে প্রস্রাব কমে, রক্তের চাপ বাড়ে। অর্থাৎ দেহ থেকে পানি বের হয়ে গেলে রক্তের চাপ কমে যাবে, দেহ থেকে পানি যদি না যেতে পারে, প্রস্রাব কমে যায়, তাহলে রক্তের চাপ বেড়ে যাবে। আর রেনিন এনজিওটেনসিন সাইকেল আরেকটা সিস্টেম, সেটা হচ্ছে তোমার দেহের মধ্যে সোডিয়াম আয়নটাকে ধরে রাখা বা না রাখার উপর নির্ভর করে। যদি অ্যালডোস্টেরন হরমোন বেশি বের হয় ওই অ্যাড্রিনাল গ্রন্থি থেকে, তাহলে সোডিয়াম আয়ন দেহের মধ্যে থেকে যাবে। সোডিয়াম আয়ন থাকলে সেটা খনিজ লবণ সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে, তখন রক্তের ঘনত্ব বেড়ে গেলে পানি বেড়ে যাবে, পানি বেশির মধ্যে আটকা পড়ে যাবে। পানি আটকা পড়ে গেলে প্রস্রাব কমে যাবে, প্রস্রাব কমে গেলেই তোমার রক্তের আয়তন আর চাপ বেড়ে যাবে। এটা একটা পদ্ধতি। আর যদি মনে করে যে না, এখন প্রস্রাব বাড়ায় দিতে হবে,
তাহলে সে কি করতে হবে, অ্যালডোস্টেরন হরমোন উৎপাদন কমে যাবে, সোডিয়াম আর দেহের মধ্যে থাকবে না, দেহ থেকে বের হয়ে যাবে। সোডিয়াম দেহ থেকে বের হয়ে গেলে পানি ধরে রাখার আর কেউ থাকবে না, কারণ রক্তটা তখন পাতলা থাকবে, পাতলা রক্ত থেকে আস্তে করে পানি বেশি বেশি বের হয়ে যাবে, পানি বের হয়ে গেলে ওই ব্যক্তির রক্তের চাপ কমে যাবে। এইভাবে এডিএইচ এর মাধ্যমে আর রেনিন এনজিওটেনসিন সাইকেলের মাধ্যমে প্রস্রাবের পরিমাণ কমানো বা বাড়ানোর মাধ্যমে মস্তিষ্ক রক্তের চাপ হ্রাস বা বৃদ্ধি করার একটা মেকানিজম চালু রাখে। আর ওইদিকে তোমার হার্ট তাকে চাপ আস্তে বা জোরে দেওয়ার কথা বলতে পারে, আর শিরা আর ধমনীকে চিকন বা মোটা করতে পারে। এইভাবে প্রস্রাবের পরিমাণ বাড়ানো কমানো, হার্টকে চাপ জোরে বা আস্তে দেওয়া, আর শিরা ধমনীকে চিকন বা মোটা করা, এর উপরে নির্ভর করে রক্তের চাপ নিয়ন্ত্রণের পদ্ধতি। এবং সারাক্ষণ এই কাজটা চলতে থাকে, মনিটর করতে থাকে এটা ব্যারো রিসেপ্টর গুলো, আয়তন রিসেপ্টর গুলো। সবাই বুঝছো না বোঝো নাই? যারা আগের দিন ক্লাস করছো তারা বুঝছো না বোঝো নাই? বুঝছি স্যার। আগের দিন যারা ক্লাস করছো তারা সবাই বুঝছো না? বলো ভালো করে। জি স্যার। জি স্যার। মুখস্থ হয়ে যাওয়ার কথা, মুখস্থ হয়ে যাওয়ার কথা। এবার আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি এই চ্যাপ্টারটার। আমি চেষ্টা করছি চ্যাপ্টারটা সাধ্য অনুযায়ী পড়ানোর জন্য তোমাদের। তোমরা যদি রেগুলার ক্লাস করে থাকো, পড়া বাসায়ও পড়ে থাকো, তাহলে আমার মনে হয় যে এই চ্যাপ্টারে যেভাবে পড়ানো হচ্ছে তাতে আর কোনো কিছুই বাকি থাকার কথা না। তোমরা খেয়াল করে দেখো, সেই রক্তের উপাদান, সেই রক্তরস, তার মধ্যে কি থাকে, তারপর হচ্ছে রক্ত কণিকা, তার মধ্যে কোনটার মধ্যে কি থাকে, কে কি কাজ করে, কোনটার গঠন কেমন, কোনটার জীবনকাল কত, সমস্ত কিছু পড়াইছি। কে কি কাজ করে না করে, রক্তের কণিকা, তারপর রক্তরসের গঠন, তারপর হচ্ছে লসিকা কোথায় থাকে, তার মধ্যে কি কি উপাদান আছে, কি কাজ করে, লসিকা পড়াইছি। তারপর হার্টের বাইরে কি আছে, ভেতরে কি আছে, কোন কোন শিরা হার্টের সাথে যুক্ত, ধমনী যুক্ত, ভেতরে কি কি আছে, কয়টা কপাটিক আছে, সব পড়াইছি। তারপরে তোমার কোথায় পেসমেকার আছে, পেসমেকার গুলো কিভাবে কাজ করে, হার্টটাকে কিভাবে সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে, সেগুলো পড়াইছি। তারপরে আমরা রক্তচাপ পড়াইছি, হৃদস্পন্দন পড়াইছি, হৃদচক্র পড়াইছি, কিভাবে লুপডুপ শব্দ হয় সেগুলো পড়াইছি, রক্তচাপ কিভাবে নিয়ন্ত্রণ করে শরীর, সব পড়াইছি। পড়াইছি না পড়াই নাই বলো? এই যা বললাম এগুলো পড়াইছি না পড়াই নাই? পড়াইছেন। কথা আসতে কাও কেন, পড়াই নাই নাকি? জি স্যার পড়াইছেন। এই চ্যাপ্টারে যা আছে তা কোনো কিছু বাদ নেই নাই। আমি যখনই যে চ্যাপ্টার পড়াই সবকিছুই পড়াই, তোমরা মনোযোগ দিয়ে পড়ো না, তোমরা ক্লাস সব ঠিক মতো করো না, যে কারণে আমি যে ভালো পড়াই না খারাপ পড়াই এটা তোমরা বুঝতে পারো না। পড়া বুঝো না দেখেই দেখি মাঝে মধ্যে অনেকে ক্লাস করো না, লিভ নাও, এই করো সেই করো। রোগ আমার মধ্যে না, রোগ তোমার মধ্যে। স্টার চিহ্ন দাও খাতায়। আমি আগেও বলছি যে আমি ভালো পড়াই আর খারাপ পড়াই এটা বুঝবা যদি রেগুলার ক্লাস করো। তাহলে আমার ক্লাস যদি কোনো স্টুডেন্ট রেগুলার করে, বায়োলজি তার খারাপ লাগার কোনো সুযোগ নাই, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। এবং শুধু খারাপ লাগবে না তা না, ভালো লাগবে, প্লাস হচ্ছে তার মধ্যে পড়ার আগ্রহ তৈরি হবে। কিন্তু যে স্টুডেন্ট রেগুলার ক্লাস করবে না, তারে আমি কেন, দুনিয়ার কেউ তারে মানে ইয়া করতে পারবে না, ভালো লাগাইতে পারবে না। লেখো, লেখো মানবদেহের রক্ত সংবহন তন্ত্র। মানবদেহের রক্ত সংবহন তন্ত্র লিখছ? জি ঠিক আছে, এখন খেয়াল করো, এই মনে করো আমার হার্ট, সবসময় খালি এখানে এই দাগটা মানে বাদ দিতে আমার মনে থাকে না।
এই আমাদের হার্ট, যতবার পারো ততবার আঁকবা। কথা শোনো না তাহলে চুপ করে বসে থাকো, তোমার নেটের সমস্যা, আমি কি করব? কথা শোনো না তো আমি কি করব? এই তোমরা কি কথা শোনো না শুনি। হ্যাঁ, কারো কারো নেটের সমস্যা, সেটা তো আর আমার হাতে কিছু নাই। এইটার নাম নিম্ন মহাশিরা, এটার নাম ঊর্ধ্ব মহাশিরা, এটার নাম করোনারি শিরা, এটার নাম এওরটা, কয়বার আঁকছো এই ছবি নিজে নিজে নিজের কাছে জিজ্ঞেস করো? একবারও আঁকো নাই। মেডিকেলে তো চান্স পাওয়ার জন্য একদম রাত্রে ঘুমাও না, কিন্তু পড়ালেখা ঠিক মতো তো করো না। এওরটা নিজে নিজে এই ছবি কয়বার আঁকছো? পড়ার সময় কয়বার আঁকছো? একবারও আঁকো নাই। এইটার নাম হচ্ছে পালমোনারি ধমনী, এটার মধ্যে দিয়ে রক্ত বের হয়ে যায়। আর এই দুইটা হচ্ছে পালমোনারি শিরা, দুইটা ফুসফুস থেকে আসে। আর এটা কিন্তু বের হওয়ার পরে আবার দুই ভাগে ভাগ হয়। পালমোনারি ধমনীটা একটা যায় এক ফুসফুসে, আরেকটা যায় আরেক ফুসফুসে। পালমোনারি ধমনীর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বের হয়ে দুই ফুসফুসের ভেতরে যায়। এটা যখন বের হয় তখন একটা হিসেবে বের হয়, পরে দুই ভাগে ভাগ হয়ে দুই ফুসফুসের মধ্যে ঢোকে। আর এই দুইটা হচ্ছে পালমোনারি শিরা। এই দুইটা দুই ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত এখানে নিয়ে আসে। এই দুইটা কিন্তু দেহের এই বাম অলিন্দের মধ্যে ঢোকে আলাদা আলাদা হিসেবে। এটা ডান অলিন্দ, এটা ডান নিলয়, এটা বাম অলিন্দ, এটা বাম নিলয়। এই দিক দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বের হয়ে যায়, এটা পালমোনারি ধমনী। আর এদিক দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত হার্ট থেকে বের হয়, এটার নাম এওরটা বা মহাধমনী। এটা নিম্ন মহাশিরা, হার্ট যেখানে অবস্থান করে তার সব জায়গা থেকে, নিচের সব জায়গা থেকে রক্ত সংগ্রহ করে নিয়ে আসে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। এটা ঊর্ধ্ব মহাশিরা, হার্ট যেখানে অবস্থান করে তার উপরের সব জায়গা থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসে। এটা পালমোনারি শিরা, হার্টের সব জায়গা থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সংগ্রহ করে নিয়ে আসে। এইখানে এওরটা বা মহাধমনীর গোড়ার থেকে আবার দুইটা ধমনী বের হয়। এই দুইটা ধমনীর নাম হচ্ছে করোনারি ধমনী। এই এওরটা বা মহাধমনী গোড়ার থেকে গাছের শিকড়ের মতো বের হয়, একটা যায় ডান দিকে, একটা যায় বাম দিকে। এওরটা বা মহাধমনীর মধ্যে যে অক্সিজেন যুক্ত রক্ত থাকে তার খানিকটা এটার ভেতর দিয়ে বের হয়। বের হয়ে এই ধমনীগুলো হার্টের সব জায়গায় ভেতরে ভেতরে ঢুকে যায়। এদের কাজ হচ্ছে হার্টের সব জায়গায় অক্সিজেন রক্ত সাপ্লাই দেওয়া। এটাকে বলে করোনারি ধমনী। এই যে চিত্র আমি আঁকলাম, এইটা থাকতে হবে একদম মুখস্থ। এটার মধ্যে কোনো ঝামেলা করা যাবে না। এটা ট্রাইকাসপিড কপাটিকা, এটা বাইকাসপিড কপাটিকা, এটা পালমোনারি সেমিলুনার কপাটিকা, এটা এওরটিক সেমিলুনার কপাটিকা। এখানে থাকে ইউস্টেশিয়ান কপাটিকা, এখানে থাকে থেবেশিয়ান কপাটিকা। এই পালমোনারি শিরার এখানে কপাটিকা নাই, ঊর্ধ্ব মহাশিরা এখানে কপাটিকা নাই। এই যে চিত্র, এই চিত্র থাকতে হবে একদম ঠোঁটস্থ। এখন আজকের আলোচ্য বিষয় হচ্ছে মানবদের রক্ত সংবহন তন্ত্র। মানবদের রক্ত সংবহন তন্ত্র বলতে আসলে কি বুঝায়? এই যে হৃৎপিণ্ড থেকে রক্তটা বের হয়, বের হয়ে কোথায় যায়, আবার কোত্থেকে কোথায় ফিরে আসে, এই যে টোটাল একটা ধমনী আর শিরার মাধ্যমে আমার দেহের মধ্যে যে একটা জালের মতো সিস্টেম আছে, এই সিস্টেমটাকে বলা হয় রক্ত সংবহন তন্ত্র, ব্লাড সার্কুলেশন সিস্টেম। এখন মানুষের যে রক্ত সংবহন তন্ত্র, এটাকে চার ভাগে ভাগ করা হয়। এক নাম্বার হচ্ছে সিস্টেমিক সংবহন তন্ত্র, দুই নাম্বার হচ্ছে পালমোনারি সংবহন তন্ত্র, তিন নাম্বার হচ্ছে করোনারি সংবহন তন্ত্র, চার নাম্বারে হচ্ছে পোর্টাল সংবহন তন্ত্র। এই চার প্রকারের রক্ত সংবহন তন্ত্র মানুষের দেহে আছে। প্রথমে বলি সিস্টেমিক সংবহন তন্ত্র কাকে বলে। সিস্টেমিক সংবহন তন্ত্র হচ্ছে এই যে আমার এওরটা বা মহাধমনী, এটা দিয়ে তো অক্সিজেন যুক্ত রক্ত বের হয়, তারপরে এখান থেকে কিন্তু বিভিন্ন রকমের ধমনী উৎপন্ন হয়, তাদের আবার শাখা ধমনী উৎপন্ন হয়, এবং সারা দেহে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কাছে অক্সিজেন যুক্ত রক্ত কিন্তু এই ধমনীগুলোর মাধ্যমে সাপ্লাই যায়, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কাছে।
অক্সিজেন যুক্ত রক্ত সাপ্লাই যাবে। মনে করো এটা একটা অঙ্গ, মনে করো এটা তোমার মাথা, ফরসে, এটা তোমার অঙ্গ। দেখা যাবে এখান থেকে একটা ধমনী গিয়ে এই মাথার মধ্যে ঢুকবে, অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে ঢুকবে। মাথার ভেতরে যত কোষ আছে সব জায়গায় অক্সিজেন যুক্ত রক্ত সাপ্লাই দিবে শিরা উপশিরা মানে শাখা ধমনীর মাধ্যমে। তারপরে কি করবে, সেই অক্সিজেনটাকে ব্যবহার করে শক্তি উৎপাদন করবে প্রত্যেকটা কোষ। এই যে C6H12O6 প্লাস অক্সিজেন, তখন গ্লুকোজটা ভেঙে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি প্লাস এটিপি তৈরি হবে। এই কার্বন ডাই অক্সাইডটা আবার দেহ থেকে বের করে ফেলতে হবে। সেই কার্বন ডাই অক্সাইডটা বের হবে কিসের মাধ্যমে? শিরার মাধ্যমে। বের হয়ে আইসা এই মনে করো একটা শিরার সাথে সে মিলিত হবে। যদি এই অঙ্গ প্রত্যঙ্গটা হৃৎপিণ্ডের উপরে থাকে তাহলে ওই শিরাটা আইসা ঊর্ধ্ব মহাশিরার সাথে মিলিত হবে। আর যদি ওই শিরাটা হৃৎপিণ্ডের নিচের দিকে থাকে তাহলে আবার কি রকম হয়, এই যে মহাশিরা, এই যে অ্যাওরটা বা মহাধমনী, এটা কিন্তু আস্তে করে ভাঁজ দিয়ে আবার এরকমের দেহের নিচের দিকে নামে, এই হৃৎপিণ্ডের পেছন দিক দিয়ে এরকম নিচের দিকে নামে। তারপর এখান থেকে আবার অনেকগুলো শাখা বের হয়, শাখা ধমনী। দেহের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে ওই অ্যাওরটা বা মহাধমনীর শাখা গিয়ে প্রবেশ করবে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে। এই যে এখানে যেমন প্রবেশ করলো, মহাধমনীর একটা শাখা গিয়ে ঢুকছে এখানে, এই অঙ্গটা হৃৎপিণ্ডের উপরে অবস্থান করে তাই এখানে আসছে। এই অঙ্গটা মনে করো কিডনি বা অন্য কিছু অঙ্গ, এটা হৃৎপিণ্ডের নিচে অবস্থান করে, সেটাও কিন্তু ওই মহাধমনীর একটা শাখা গিয়ে ওর মধ্যে ঢুকবে, সে অক্সিজেন ব্যবহার করে শক্তি তৈরি করবে। তারপরে কার্বন ডাই অক্সাইড তার দেহ থেকে বের করতে হবে, সেটা গিয়ে নিম্ন মহাশিরার সাথে মিশবে। তাহলে এরকম একটা ব্যবস্থা আছে যে অ্যাওর্টা বা মহাধমনীর শাখা গিয়ে সব অঙ্গের মধ্যে ঢুকবে, আবার ওই অঙ্গ প্রত্যঙ্গ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে শিরা বের হয়ে আসবে, এসে হয় ঊর্ধ্ব মহাশিরার সাথে বা নিম্ন মহাশিরার সাথে মিলিত হবে। এই যে একটা ব্লাড সার্কুলেশন সিস্টেম, অঙ্গ প্রত্যঙ্গের সাথে সরাসরি হৃৎপিণ্ডের একটা কানেকশন। ধমনী সমূহ অক্সিজেন যুক্ত রক্ত সরাসরি সাপ্লাই দেয়, আর শিরা সমূহ কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সরাসরি সংগ্রহ করে নিয়ে আসে ঊর্ধ্ব মহাশিরার কাছে বা নিম্ন মহাশিরার কাছে। এই সকল ঊর্ধ্ব মহাশিরা আর তার শাখা প্রশাখা, নিম্ন মহাশিরা আর তার শাখা প্রশাখা, আবার এইদিকে মহাধমনী থেকে উৎপন্ন যত ধমনী আছে তার সকল শাখা প্রশাখা, এইটা নিয়ে যে একটা রক্ত সংবহন তন্ত্র তৈরি হয় তার নাম হচ্ছে সিস্টেমিক সংবহন তন্ত্র। অ্যাওর্টা বা মহাধমনী থেকে যে সকল ধমনী উৎপন্ন হয় তাদের সকল শাখা প্রশাখা, আবার এই ঊর্ধ্ব মহাশিরা বা নিম্ন মহাশিরা তাদের যে অনেক শাখা প্রশাখা থাকে, যারা সকল অঙ্গ প্রত্যঙ্গ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কালেক্ট করে নিয়ে আসে, সেই সকল শাখা প্রশাখা নিয়ে যত ধমনী আছে আর এর যত শাখা শিরা আছে সবটা নিয়ে একটা তন্ত্র তৈরি হয় যেটার নাম হচ্ছে সিস্টেমিক সংবহন তন্ত্র। আর হার্টের সাথে ফুসফুসের কানেকশন তৈরি করে যারা, এই পালমোনারি ধমনী আর পালমোনারি শিরা, এদের নিয়ে যে সংবহন তন্ত্র তৈরি হয় তাকে বলে পালমোনারি সংবহন তন্ত্র। আর হার্টের নিজের মধ্যে যে একটা কানেকশন সিস্টেম আছে, যে হার্টের সব জায়গা থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কালেক্ট করে নিয়ে আসে এই করোনারি শিরা, আর হার্টের সব জায়গায় অক্সিজেন যুক্ত রক্ত সাপ্লাই দেয় এই করোনারি ধমনী। এই করোনারি শিরা আর তার শাখা প্রশাখা, আর করোনারি ধমনী আর তার শাখা প্রশাখা, এটা নিয়ে আবার একটা আলাদা রক্ত সংবহন তন্ত্র আছে, ওটাকে বলা হয় করোনারি সংবহন তন্ত্র। আর একটা সংবহন তন্ত্র আছে পোর্টাল সংবহন তন্ত্র, ওটা বুঝাইতে গেলে আগামী ক্লাসে, আর এই এখন যেগুলো বললাম এগুলো নিয়ে আগামী ক্লাসে আরো ডিটেলস কথা বলে নোট দিব। আগামী ক্লাসের পড়া হচ্ছে এটা, কেউ যদি ক্লাস মিস করো তাহলে সে কিন্তু বিপদে পড়বা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।